বরাবরই দুঃখ, এটার পরিবর্তন এত শ্লথ কেন? দুনিয়ার সব যদি পাল্টে যাচ্ছে, আমাদের এখানে এটা পাল্টায় না কেন? এটা আজকের প্রশ্ন না। একজন চট্টগ্রামবাসী হিসেবে এই পথে আসা যাবার ক্ষেত্রে দেখা হয়, বিশেষ করে যখন গাড়ি চলে না, আটকে যায়, কি হলো, ট্রাক ভর্তি রাস্তা, মাল খালাস করতে পারতেছে না, এদিকে প্লেন মিস করে ফেলছি, এই দুর্ভাবনা। কাজে এটা সম্বন্ধে চিন্তা না করে উপায় নেই। কথাবার্তা বলেছি, মাঝে মাঝে লেখালেখি করেছি এটা নিয়ে। এবার যখন সুযোগ পেলাম, প্রথম দিন থেকে চেষ্টা করছি যে এটার দিকে নজর দেওয়া, এটা কিভাবে এটা পরিবর্তন করা যায়। তার জন্য প্রথম দায়িত্ব দিলাম লুৎফেসের দিকে, যেটা তোমার দায়িত্ব, যেমনি পারো মারিয়ে ধরে যাই করে পারো এটাকে সোজা করতে হবে, এটাকে এটা সত্যিকার বন্দর হিসেবে তৈরি করতে হবে। আমরা খুবই ইমপ্রেসড যে যেগুলো ছবি দেখালো, ভালো লাগে, গর্ব লাগে যেটা করল। কিন্তু দুনিয়া তো এখানে আটকে নাই, দুনিয়ার থেকে বহু দূর চলে গেছে। দেখার সময় মনে হলো যে এটা কি স্প্লিট স্ক্রিন হলে ভালো হতো। এক পাশে আমরা চট্টগ্রাম বন্দর বর্তমান এবং বিশ্ব বর্তমান পাশাপাশি দেখলে তখন বোঝা যেত যে আমাদের দূরত্বটা কোথায়। আমরা অনেক পিছিয়ে, এবং এই পিছিয়ে থাকার জন্য খুব বেশি দুঃখ দেখি না কারো। না ছোটখাটো জিনিস নিয়ে ঝগড়া করে, এই কারণে এখানে গোলমাল, এখানে গোলমাল। সার্বিকভাবে যেটা বিরাট পরিবর্তন দরকার, কারো খুব গরজ আছে বলে মনে হয় না। তো সেজন্যই ঠেলাঠেলি করছিলাম, বারে বারে লুৎফিকে পাঠাচ্ছিলাম। তো জামানের সঙ্গে পরিচয় হয়ে তার সম্বন্ধে রিয়ার অ্যাডমিরাল জামান চেয়ারম্যান সাহেব, তার কথা শুনে একটু আশ্বস্ত হলাম যে একটা লোক আছে, পেছনে লেগে আছে। তো তা আমাদের দরকার হলো তার একটু সাহায্য করা। তারপরে সাকাওয়াত আসলো, সাকাওয়াতকে বললাম যে আমি আর কিছু শুনতে চাই না, সব এটার পেছনে থাকো, এটা অমুক তারিখের মধ্যে এগুলো সব দিয়ে দিতে হবে বন্দর ব্যবস্থাপনার যারা পৃথিবীর সেরা যারা, তাদের হাতে দিয়ে দিতে হবে, যেভাবেই হোক। মানুষ যদি রাজি না থাকে তাদেরকে রাজি করাতে হবে। মানুষকে রাজি করে করার দরকার নেই, রাজি করিয়ে করতে হবে। কারণ এমন একটা বিষয়, এটা পুরো জিনিসটা শুনলে রাজি হওয়ার কোনো কারণ নেই। সবাই চায় এটার ভালো হোক, না বোঝার কারণে সে মনে করছে না আমার ওই ক্ষতি হবে, ওইটা হলে ভালো হবে না, ওইটা আমাদের ছিল, খেতে কেন দিচ্ছেন, এসব কথা আসবে। যখন দেখবো যে না এটা সবার জন্য ভালো হবে, তাহলে আমার আপত্তি নেই। তো আসার আগে আবার পাঠালাম আশিককে, যে যাওয়া একটু ব্যাখ্যা করো সবার কাছে যে আমরা কি করতে চাচ্ছি, কেন চাচ্ছি। সেও চেষ্টা করলো। আমার এই চিন্তাটার কারণটা হলো, বাংলাদেশের অর্থনীতি যদি পাল্টাতে হয়, পাল্টাতে হবে, এটা হয় এর অবকাশ নেই, আমাদেরকে পাল্টাতে হবে। তাহলে চট্টগ্রাম বন্দর হলো ভরসা। এটাকে বাদ দিয়ে বাংলাদেশের অর্থনীতি নতুন কোনো পাতায়, নতুন কোনো অধ্যায়ে প্রবেশ করার কোনো সুযোগ নেই। এই পথ খুলে দিলে বাংলাদেশের অর্থনীতির পথ খোলে। এই পথ না খুললে বাংলাদেশের অর্থনীতি যতই লাফালাফি, ততই ঝাপাঝাপি করো, কিছু হবে না। তুমি একজনকে বোঝাচ্ছিলাম যে এটা কেন আমি এরকম মনে করছি। আমি বললাম চট্টগ্রাম বন্দরটা হলো বাংলাদেশের অর্থনীতির হৃৎপিণ্ড। এই হৃৎপিণ্ড যদি দুর্বল হয়, তুমি ডাক্তার, বৈদ্য সবকিছু আনো, মেরামত হবে, কিন্তু চলে না। ছোট্ট একটা হৃৎপিণ্ড, তার মধ্যে হলো রোগাক্রান্ত। এই হৃৎপিণ্ডকে তুমি যতই ঠেলাঠেলি করো, এটা দিয়ে বেশি রক্ত সঞ্চালন হবে না। এটি যদি আমরা একমত হই যে বাংলাদেশের অর্থনীতির হৃৎপিণ্ড হলো চট্টগ্রাম বন্দর, তাহলে ওটার যে সাইজের বন্দর আছে, যে সাইজের হৃৎপিণ্ড আছে, ওই সাইজে চলবে না। এই হৃৎপিণ্ড বিশ্ব সাইজের হৃৎপিণ্ড করতে হবে। তাহলে এটা পাম্প হবে, সেটা সারা
বাংলাদেশ জুড়ে সেটার সচল হবে। এখান থেকে অর্থনীতি সচল হয়ে তার নালি দিয়ে উপরের দিকে যাবে, সারা দেশ জুড়ে ছড়িয়ে যাবে, আবার সারা দেশের জিনিস এখান দিয়ে বিদেশে চলে যাবে। এটাই হলো হৃৎপিণ্ডের কাজ, এটাই হলো বন্দরের কাজ। বন্দর আরো আছে, কিন্তু এটা হলো একেবারে কেন্দ্রীয়, সবচেয়ে বড় যে জিনিসটা। এখান থেকে সমস্ত কিছু নিয়ন্ত্রিত হবে। কাজে আমরা বললাম যে পৃথিবীর সারা বন্দর ব্যবস্থাপক যারা আছে তাদেরকে ডাকো। দেখলাম যে আগেই ডাকা হয়ে গেছে, কিন্তু কাজটা হচ্ছে না। আমি বারে বারে সবার কাছে আবেদন করছি, এটা তাড়াতাড়ি করে ফেলো। যত দিন যাবে আমরা এই হৃৎপিণ্ডকে আর ওইভাবে স্থাপন করতে পারবো না। আমাদের যে সুযোগ আছে, এই সুযোগে আমরা হৃৎপিণ্ডকে ওই সাইজের, যে সাইজে আমরা কল্পনা করি বাংলাদেশের অর্থনীতি দাঁড়াবে, বাংলাদেশের ভবিষ্যৎ পরিবর্তন হয়ে যাবে, এটা পরিবর্তন না করে বাংলাদেশের কোনো অর্থনৈতিক পরিবর্তন সম্ভব না। কাজে আমাদের কাছে এটার পেছনে যেতে হবে। এবং তার সঙ্গে আবার যোগ করলাম, এটা শুধু হৃৎপিণ্ড বাংলাদেশের জন্য না, আশেপাশের দেশগুলোর সঙ্গে সংযুক্ত। যে কারণে নেপালের কথা বললাম, ভুটানের কথা বললাম, সেভেন সিস্টার্স এর কথা বললাম। সবার জন্য হৃৎপিণ্ড একটাই, নেপালের জন্য হৃৎপিণ্ডই নেই। কাজে আমাদের হৃৎপিণ্ড দিয়ে তাকে চালতে হবে। আমরা তাকে সেই সংযুক্ত করতে চাই, এটা আমাদেরও লাভ, তাদেরও লাভ, আমাদেরও লাভ। এটা এমন না যে তাদের মেহেরবানি করি, মেহেরবানির বিষয় না। এই হৃৎপিণ্ড যদি সংযুক্ত হয়, সেও লাভবান হবে, আমরাও লাভবান হব। ভুটান যদি এটার সঙ্গে সংযুক্ত হয়, সেও লাভবান হবে, আমরাও লাভবান হব। সেভেন সিস্টার যদি এটার সঙ্গে সংযুক্ত হয়, তারাও লাভবান হবে, আমরাও লাভবান হব। এই হৃৎপিণ্ডকে বাদ দিয়ে চললে যারা এটাতে বাদ দেবে তারা ক্ষতিগ্রস্ত হবে। রক্ত সঞ্চালন হবে না সেখানে, অর্থনৈতিক সঞ্চালন হবে না সেখানে। এটা আমাদের কারো কাম্য না, তাদেরও কাম্য না, আমাদেরও কাম্য না। আমরা চাই যে সবাই মিলে আমরা এই বন্দর থেকে এই সঞ্চালনটা পাই, শক্তিটা পাই, অর্থনৈতিক শক্তি জেগে ওঠে। আমরা যে আজকে চট্টগ্রাম বন্দরের কথা বলছি, এখানে স্ক্রিনে আমরা দেখছি বন্দরের পরিস্থিতি। আমাদের মতো দেশে আমরা তো একটা বন্দর নিয়ে কথা বলছি, কয়েকটা টার্মিনাল নিয়ে কথা বলছি, তার এরকম 20টা 30টা বন্দর টার্মিনাল ভরে আছে, একদম বিশ্বমাপের, বিশ্ব সাইজের বন্দর এগুলো। সেখান থেকে তাকালে আমাদেরকে খুব ক্ষীণ মনে হয়। এই হৃৎপিণ্ড দিয়ে তো রোগী বেশি দিন টিকবে না, টেকানো যাবে না। কাজে এটাকে শক্তিশালী করতে হবে। এমন শক্তিশালী করতে ক্রমাগত ভাবে এটা শক্তিশালী করতে হবে। একবার শক্তিশালী করে দিয়ে ওখানে ইতি টানলেও হবে না। তো সেখানেই আসে আমাদের চ্যালেঞ্জ। তো যে টিমের কথা বললাম আমরা, লুৎফে, সাখাওয়াত, আশিকর মধ্যে ঢুকালাম, আর যারা এখানে বন্দর কর্তৃপক্ষ, চেয়ারম্যান, তারা সবাই মিলে একটা বড় টিম, যেটা এই পরিবর্তনকে সম্ভব করবে। মাঝে মাঝে প্রশ্ন শুনি যে বিদেশিকে দিয়ে দেওয়া হচ্ছে। আপনারা ইন্ডিয়াতে স্বাস্থ্যের জন্য যান না, দলে দলে যান। যখন বন্ধ করে দিয়েছে হাহাকার কেন যেতে দিচ্ছে না? যেতে থেকে আমরা এখানে স্বাস্থ্য নাই, স্বাস্থ্যের জন্য শুধু যান। কাগজ উল্টালে দেখা যায় নেতারা সিঙ্গাপুরে চিকিৎসার জন্য যাচ্ছে, ব্যাংককে চিকিৎসার জন্য যাচ্ছে, কিন্তু বন্দর না, এখানে আর কেউ আসতে পারবে না। ভাই, আমাদের চিকিৎসা দরকার, তো এই হৃৎপিণ্ডের চিকিৎসার দরকার। কাল বিদেশি ডাক্তার আনতে হবে, তো উপায় নাই আমাদেরকে সবচেয়ে সেরা চিকিৎসক এটার পেছনে দিতে হবে, যাতে এই হৃৎপিণ্ড বিরাট এখানে আমাদের বানিয়ে দিতে পারে। কোনো রকম সমস্যা যেন আমাদের না হয় কোনো কারণ। এই হৃৎপিণ্ড ক্রমাগত মজবুত হবে, ক্রমাগত শক্তিশালী হবে, ক্রমাগত বৃহত্তর হবে। সেটার নামই তো হলো জাতি।
তা না হলে আমাদের সামনে চ্যালেঞ্জটা হলো আর 10 রকম জাতি আমাদের এই মতো অবস্থা থেকে, উপর থেকে না, আমাদের সাথে অনেকে খারাপ অবস্থা থেকে আমাদেরকে ডিঙ্গিয়ে শত শত মায়ের আগে চলে গেছে। তা আমরা কেন হতভাগা জাতি হলাম? এটা পরিবর্তন করতে পারবো না। কাজে আমাদেরকে বড় ডাক্তারকে দিয়ে কাজ করতে হবে। এটা আমাদের লাভ। একটা লাভ হলো এর পেছনে আমাদের কোনো টাকা পয়সা খরচ লাগছে না। এটা মজার জিনিস তাদের সঙ্গে। বিল্ড, অপারেট এন্ড ট্রান্সফার। তোমরা বানাও, তোমরা কাজ করো, রোজগার করো, এই মেয়াদের মধ্যে আমাদেরকে দিয়ে দিতে হবে। আমরা 1 পয়সা খরচ করবো না। কাজে পয়সা বেঁচে গেল, কাজটা হয়ে গেল। তারা যখন কাজে নামবে, তারা দুনিয়াতে শত শত কোর্ট পরিচালনা করে। ওরা হলো দুনিয়ার সেরা। যাদের কথা আমরা বলছি, যাদের সঙ্গে আমরা কাজ করছি, তারা হলো দুনিয়ার সেরা। যেগুলো বন্দরে যান তাদের মার্কা দেখবে, এই যে এখানে বসে আশেপাশে। কাজে তারা যখন একটা বন্দরের দায়িত্ব নেয়, তারা আমাদের মতো করে বানাবে না। তারা যে পর্যায়ে বন্দর চালায় দুনিয়াতে, কারণ এটা তাদের বন্দর, লিজ যখন দিয়েছি, তারা যখন বানাচ্ছে এটা তাদের বন্দর, তাদেরকে রোজগার করে টাকাটা উঠাতে হবে। তারা তাদের সেই প্রযুক্তি দিয়ে এটাকে বানাবে। কথাটা এখানে শেষ হলো না যে তাদের প্রযুক্তি দিয়ে বানাবে। তারা আগে যত টার্মিনাল বানিয়েছে, বন্দর বানিয়েছে, যেখানে যেখানে বানিয়েছে, তাদের অভিজ্ঞতা হয়েছে। তাদের সেই সর্বশেষ প্রযুক্তি, সর্বশেষ অভিজ্ঞতা এখানে আনবে। যখন শুরু করেছিল তখনকার অভিজ্ঞতা না, যখন এখন যেটা করছে যে এই বন্দরে আমরা এমন করব যাতে টাকাটা তাড়াতাড়ি তুলতে পারি, আরো বেশি টাকা উঠাতে পারি। এটা আমাদের লাভ। তোমরা যন্ত্রটা বানিয়ে দিয়ে গেল, আমরা এটা চালাবো এখান থেকে, তোমাদের মেয়াদ যখন শেষ হয়ে যাবে। আমাদের টাকা লাগলো না, আমাদের অভিজ্ঞতা লাগলো না, তাদের অভিজ্ঞতা দিয়ে শুরু হলো। আমরা প্রযুক্তির শেষ মাথা থেকে শুরু করলাম, উচ্চতম শীর্ষ থেকে শুরু করলাম, সেটুকু আমরা পেলাম। যখন সবাই হাহা করে আমাদের সব চাকরি চলে গেল, তা বললাম যে ওরা যে আসছে, ওরা কি তাদের দেশ থেকে লোকজন নিয়ে আসবে, শ্রমিক নিয়ে আসবে যেটা চালানোর জন্য? ওরা তো তোমাদের এখান থেকে লোক নিয়ে যায় তাদেরগুলো চালানোর জন্য। কাজে এই কারখানা, এই বন্দর চালাতে হলে আমাদের লোকে তো চালাবে, এটার থেকে গত্যন্তর নাই। কারণ আমাদের লোকে শিখিয়ে দিলে খুব সহজে সে শিখে ফেলে, তার লাভ, খরচ কম। চিন্তা করো, ইউরোপ থেকে শ্রমিক এনে যদি আমাদের বন্দর চালাতে হয়, ওই ব্যবসা লাভ উঠবে। এখানকার মানুষ দিয়ে তাকে চালাতে হবে যদি বন্দর চালাতে হয়। বলছে তারা তো যন্ত্রপাতি এনে ফেলবে, কম লাগবে, ঠিক কথা। কিন্তু বন্দরও তো বড় হবে, ক্যাপাসিটিও বড় হবে। কাজে যেখানে আগে 1 জন লাগতো, এখন বন্দর বড় হওয়ার কারণে সেখানে 5 জন লাগবে। প্রযুক্তি সত্ত্বেও সেটা রইল। আমার দৃষ্টি সেটা না, সে যুক্তিতে আমি বলি না যে হ্যাঁ যুক্তি। তা আমি বলেছি যদি 5 বছর লাগে, আজকে কন্ট্রাক্ট দিয়ে দিলাম, শুরু করে দিলাম, 5 বছর লাগলো এটাকে বন্দর হিসাবে পরিচালনা করতে। ধরলাম 30 সাল, 30, 31, 5 বছর। 5 বছর পরে তারা কাজ শুরু করলো, সত্যিকার এর মতো কাজ শুরু হবে, কিন্তু সত্যিকার ফুল স্পিডে কাজ শুরু করলো। ইতিমধ্যে যারা তাদের সঙ্গে কাজ করলো, আমাদের লোকজন যারা কাজ করলো, তারা কিন্তু অভিজ্ঞ হতে আরম্ভ করেছে। ক্রমে ক্রমে তাদের উপরে ভরসা করবে। এর পরবর্তী 5 বছরে আমি একেবারে গ্যারান্টি দিয়ে বলতে পারি, যদি 31 সালে তারা কর্মক্ষম হয়ে যায়, চালু হয়ে যায় সবকিছু, আর 5 বছর 36 সালের মধ্যে পৃথিবীর যত দেশে যত বন্দর তারা চালায়, এই সমস্ত টপ কোম্পানিগুলা, তাদের বহু জায়গাতে বাংলাদেশিরা পরিচালনা করবে। এখান থেকে এত এক্সপার্ট হয়ে গেছে ওরা, যেহেতু তোমরা চলো, এটা সস্তা, তাড়াতাড়ি শিখে
বেশি হামলা হুজ্জত করে না, এবং তাদের বুঝে নেওয়ার ক্ষমতা সাংঘাতিক। দেখবে যে বন্দরে পা দাও, পরিচালনা কি হচ্ছে, ও তো বাংলাদেশি ডিরেক্টর, আমাদের ও বাংলাদেশি, সেখান থেকে দিয়েছে। কোথা থেকে এসছে? ও চট্টগ্রাম বন্দর থেকে এসছে। চাকরি কমবে না চাকরি বাড়বে? আমরা বুঝতে চাই না কেন? মানুষ তার নিজের প্রয়োজনে এটা করবে। আমাকে দরখাস্ত নিয়ে ঘুরতে হবে না, সে সাধবে যে চলো তোমাকে অমুক জায়গাতে পাঠিয়ে দিচ্ছি, তুমি পরিবার নিয়ে চলো, তুমি আমার বন্দরে এই কাজটা করো, তুমি এখানে খুব ভালো কাজ করেছো। তো যে জায়গাটা খালি হবে সেখানে আরেক বাংলাদেশি আরেকজন পাবে, সে নিজের দেশ থেকে আনে সুবিধা করতে পারবে, কেন এরা চটপট শিখে ফেলতেছে। আচ্ছা, বিরাট একটা সুযোগ আমাদের। আমরা আগে যে কোনো জাহাজে চড়ি, জাহাজের নাবিক হলো কোথায়? চাঁদগাঁয়ের নাবিক, সিলেটি নাবিক, এটা আমরা সবসময় জানি। পরে এখন দেখা যাবে যে বন্দরে নামি, বন্দর পরিচালনায় সব বাংলাদেশি, চাঁদগাঁইয়া, নোয়াখালীয়া, বরিশাল্লা, যত কথা সব আমাদের দেশি। এটা ছাড়া উপায় নেই তো। আমাদের সেই ক্ষমতা আছে, সেটাকে অবজ্ঞা করে আমরা পাশ কাটিয়ে চলে গেলে আমাদের কপালে আমরা দুঃখ দিলাম। তো সেটাই আমাদের পরিবর্তন। আমরা চাই যে তাড়াতাড়ি কাজটা হোক। সবার কাছে অনুরোধ, সবাই চট্টগ্রাম বন্দরের যে টিম আছে, রিয়ার অ্যাডমিরাল জামান, তার পেছনে আমরা দাঁড়াই, যে আপনি কি করতে চান আমাদেরকে বলেন, আমরা এই আপনার দলে শরিক হলাম। এই চট্টগ্রাম বন্দর সেরা বন্দর হিসেবে আমরা রাখবো। এই জন্য এটা সেরা না হলে বাংলাদেশের অর্থনীতি সেরা হবে না। এই কথাটা আমাদেরকে সবাইকে বুঝতে হবে এবং তড়িৎ সিদ্ধান্তগুলো নিতে হবে, যাতে করে আমরা ওই যে 36 সালের কথা বললাম, যেখানে বাংলাদেশেরাই পৃথিবীর বন্দরগুলো চালাবে, সেই দিনের আমরা অপেক্ষায় থাকলাম। আমি অভিনন্দন জানাচ্ছি চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষকে, অভিনন্দন জানাচ্ছি আমাদের সহকর্মী সাকাওয়াত, এটাকে সামনে নিয়ে আসার জন্য, উপদেষ্টা মন্ডলীর সিদ্ধান্তগুলো চূড়ান্ত করা, লুৎফে, আশিক ও অন্যান্য যারা। এখানে দাঁড়িয়ে আমার খুব ভালো লাগলো কথাবার্তাগুলো শুনে, এবং আমি এই কাজগুলো শুরু করতে হচ্ছে। অনেক দিন হয়ে গেল, গত হয়ে গেছে আমাদের, আর অপেক্ষা একদিন কলাপস করা যাবে, পারবে না, সহ্য করতে পারবে না। তার চাইতে এই অবস্থাতে আমরা ডাক্তারদের হাতে ছেড়ে দিই, তারা আমাদেরকে বানিয়ে দেখাক, আমরা তাদের কাছে শিখে নিই, বুঝে নিই, যাতে করে যেটুকু আমরা পেয়েছি তার চাইতে অনেক বহুগুণ বেশি ভালো করতে পারি। যদি বন্দর ব্যবসাতে বাংলাদেশিদের কথা সবাই সব জায়গাতে স্মরণ করে, তারা জানে বন্দর কিভাবে ম্যানেজ করতে হয়, সেই গোপন রহস্য আমরা উদ্ধার করে ফেলতে পারি, যে আমরা জানি বন্দরকে কিভাবে সামাল দিতে হয়। চট্টগ্রাম সওদাগরদের শহর, এই নিয়ে চট্টগ্রামের কাজ হলো সওদাগর। নৌকা নিয়ে, পালতোলা জাহাজ নিয়ে কে কোথায় চলে গেছে, এখানে ভিড়েছে। তার আগে এসেছিল আরবরা, এসেছিল পর্তুগিজরা, এসেছিল, কিন্তু বাংলাদেশে চাটগার লোকই এই বৃত্তি হিসেবে নিয়েছে সওদাগরে। তারা ব্যবসা চেনে। চাকরির কথা বললে চাকরি কেন করবে, বুঝতে পারে না তারা চাকরির কথা। লেখাপড়া করে, কি জন্য লেখাপড়া করবে, ও চাকরি করবে, চাকরি করে করবে। আমি তো দোকানে বসে দিয়েছি, তাহলে আমাদের বাবা মারা আমাদেরকে দোকানে বসে দিয়েছি, আমিও দোকানে বসছি। তারা চিন্তা করে না যে চাকরি বলে একটা জিনিস হতে পারে। তারা সওদাগর, তারা দেশ বিদেশে যাবে, ব্যবসা করবে। যার ছোট জাহাজ, সে ছোট জাহাজ দিয়ে চলে। ছোটবেলায় দেখছি জাহাজ আসতেছে মাল ভর্তি হয়ে, বিশেষ করে ধান, চাল এগুলো আনতো, বার্মা থেকে আনতো, খালের ভেতরে, পাশের বাড়ির খালের মধ্যে এসছে। এই হলো আমাদের।
তা আমাদের রক্ত হলো সওদাগরের রক্ত, আর চট্টগ্রাম হলো সে সওদাগরের পীঠভূমি। এটা ছেড়ে দিলে, এদের হাতে ছেড়ে দিলে দেখবে এটা শুধু চট্টগ্রাম বা বাংলাদেশ না, সারা দুনিয়াতে সেটা তারা করে দেখাবে। নোয়াখালীর লোক, সিলেটের লোক, আজকে সিলেটের মানুষ বিলাতে গিয়া তো হলো কেমনে, ওই জাহাজে করে চলে গেছে, রান্না করেছে, ওখানে আগুন দিয়েছে, এই করতে করতে চলে গেছে, সারা দুনিয়াতে ছড়িয়ে গেছে। সেই আমলে যদি তারা এত দুনিয়াতে ছড়িয়ে যায়, আজকে এই বন্দর ব্যবস্থাপনায় যারা যুক্ত হবে বাংলাদেশে, চিন্তা করেন তারা কোথায় কোথায় যাবে। দুনিয়ার হেন বন্দর রাখবে না যেখানে বাংলাদেশে নাই, এবং টপ ক্লাস সার্ভিস তারা দেবে। তো সেটাই হলো আমাদের ভবিষ্যৎ, সেটা আমাদের রক্তের ভেতরে আছে, আমাদের ঐতিহ্যের ভেতরে আছে। আমরা যেন এটাকে অবহেলা না করি, আমরা সবাই একমত হই, একযোগে এগিয়ে আসি, যেন আমরা সেটাকে সফল করতে পারি। এবং কিছু দিনের মধ্যে, অল্প কিছু দিনের মধ্যে, দীর্ঘদিন অপেক্ষা করার দরকার নেই, অল্প কিছু দিনের মধ্যে আমরা সেটা করতে পারি। আমাদের অর্থনীতি, এটা বিশাল অর্থনীতি হবে যদি আমরা চট্টগ্রাম বন্দরকে বিশাল হৃৎপিণ্ডে পরিণত করতে পারি। আর বাকিগুলো এমনিতেই হাজির হতে আরম্ভ করবে। বন্দর ফ্যাসিলিটি দিলে এই পুরা বিস্তীর্ণ এলাকা, যার রক্ত সঞ্চালন যার এলাকাতে হবে, সেটা পেলে যে কোনো ব্যবসায়ী এসে এখানে বিনিয়োগ করবে, তাকে অনুরোধ করে আনতে হবে না, তার নিজের টানে সে এখানে আসবে। যদি আমরা এটা করতে, আমরা ডিজিটালাইজেশনের কথা বলেছি, সবকিছু দরকার, কিন্তু তার আগে স্বপ্নটা দরকার, যেটা আমরা করবই, দেখতে পারি যেটা সচল একটা বিরাট হৃৎপিণ্ডে পরিণত হয়েছে, এবং তার সঙ্গে বাংলাদেশের অর্থনীতি দ্রুত বেগে পরিবর্তিত হতে আরম্ভ করেছে। সবাইকে ধন্যবাদ।